আসসালামু আলাইকুম। 16ই জুলাই গোপালগঞ্জের বুকে কি ঘটেছে অথবা এখনো পর্যন্ত কি ঘটছে তার কতটুকু জানি আমরা? হয়তো খানিকটা জানি, অধিকাংশ বিষয় আমরা জানি না। এর আগে সরকারি দলের কোনো ছাত্র সংগঠনের নেতাদেরকে আমরা পুলিশকে সরাসরি গুলি করার নির্দেশ দিতে দেখেছি, কিন্তু সেনাবাহিনীকে কোনো সরকারি দলের ছাত্র সংগঠনের নেতাদেরকে কি আমরা কখনো দেখেছি এর আগে গুলি করার নির্দেশ দিতে? এখন আমাদেরকে সেই জিনিসই দেখতে হচ্ছে। এবং যারা নির্দেশ দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যদেরকে গুলি করার, তাদের কাছে কি পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থাকতে পারে সে সম্পর্কেও আমাদের কম বেশি ধারণা এর মধ্যে জন্মেছে। গত 16ই জুলাই যখন এনসিপি নেতাকর্মীদের উপরে গোপালগঞ্জের স্থানীয় মানুষরা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করল, তখন তাদেরকে সেনাবাহিনী সহ পুলিশ, বিজিবি এইসব বাহিনীর সদস্যরা স্কট করে নিয়ে যাচ্ছিল, পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল অন্যত্র। তখন এনসিপি নেতাকর্মীদের যে গাড়ি বহর, তার মধ্যে একটি গাড়ি থেকে সম্ভবত ফেসবুক লাইভ করছিলেন কেউ একজন, এনসিপি নেতাদের একজন, এবং যতটুকু জানা গেছে তিনি মাদারীপুরের এনসিপি তত্ত্বাবধায়ক রাকিব হাসান। 32 মিনিটে এই ভিডিওটি ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওতে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ কোন পর্যায় থেকে নির্দেশ দেওয়া হয়েছে গুলি করার, তাদের কাছে কি ধরনের অস্ত্র রয়েছে, তাদের পরবর্তী পরিকল্পনা কি, মোটামুটি অনেক কিছুই ফুটে উঠেছে। এবং তারা যে কতটা আত্মবিশ্বাসী ছিল যে তাদেরকে সব ধরনের নিরাপত্তা দেবে রাষ্ট্রীয় বাহিনী, যা কিছু ঘটে যাক না কেন, সে বিষয়েও আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি। যেহেতু 32 মিনিটের ভিডিও, এর মধ্যে অনেক ধরনের কথোপকথন হয়েছে সেই গাড়িতে থাকা এনসিপি নেতাদের মধ্যে, 4-5 জন বা 6 জন ছিল। সেই 32 মিনিটের ভিডিওর সম্পূর্ণ অংশ আমরা কতজন দেখেছি জানি না, তবে সময় সাপেক্ষ বিষয় তো একটু ধৈর্য নিয়ে দেখার চেষ্টা করলাম। এবং সব কিছু নিশ্চয়ই বর্ণনা করা সম্ভব নয় এই ছোট পরিসরে। আপনাদেরকে জাস্ট চুম্বক অংশগুলো একটু তুলে ধরি আপনাদের সামনে। সেখানে প্রথম দিকেই যখন তাদেরকে স্কট করে নিয়ে যাওয়া হচ্ছিল, গোপালগঞ্জের স্থানীয় মানুষ কিংবা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপরে ইট পাটকেল নিক্ষেপ করছিলেন, তখন মাদারীপুরের এনসিপির তত্ত্বাবধায়ক রাকিব হাসানকে বলতে শোনা যাচ্ছে, আরে এত কিছুর কি দরকার, একটা লাশ ফেললেই তো হয়ে যায়। ঠিক তারপর মুহূর্তে হঠাৎ করে তাদের গাড়িতে ইটের খণ্ড এসে পড়ে, গাড়ির গ্লাস ভেঙে যায় এবং রাকিব সহ আরও কেউ আহত হন। এবং ওই ভিডিওর 2 মিনিট 24 সেকেন্ডে বলতে শোনা যাচ্ছে সেনাবাহিনীর উদ্দেশ্যে যে গুলি করেন, গুলি করেন। 2 মিনিট 50 সেকেন্ডের দিকে তিনি বলছেন যে আমার পায়ে কাঁচ ঢুকেছে আর আপনারা গুলি না করে দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখছেন, গুলি করেন। আরেকজন বলতে থাকে গাড়িতে থাকা যে সেনাবাহিনী কি প্রোটেকশন দিল আমাদেরকে, কি প্রোটেকশন দিচ্ছে। রাকিবকে আবার বলতে শোনা যায়, এবার তো তাদেরকে ফুল অ্যাক্সেস দেওয়া হয়েছে গুলি করার, কিন্তু একটা গুলিও তারা করছে না। মানে নিজেদের মধ্যে খেদোক্তির প্রকাশ ঘটে। তারপর আমরা কি বুঝতে পারলাম যে তাদেরকে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং এনসিপির এই নেতারা তারা সব কিছুই জানেন, যার কারণে তারা এতটা বেপরোয়া হয়ে উঠেছিলেন। তাদের দমভক্তি শুনেই বোঝা যাচ্ছিল যে তাদের নিজেদের প্রতি কনফিডেন্স কতটা। সেই রাকিবকে বলতে শোনা যায় 7 মিনিট 40 সেকেন্ডের দিকে, না পারলে আমাদের কাছে অস্ত্র দিয়ে দেন। এবং ফোনে একজনকে বলতে শোনা যায় যে একটার বদলে 10টা লাশ ফেলতে হবে। এই কথাটি ওই গাড়ির সামনের সিটে যে দুজন বসেছিলেন তাদের একজন বলছিলেন। এবং রাকিবের কণ্ঠে আবার বলতে শোনা যায় যে মুজিববাদীদের কবর আজকে রচনা করা হবে। নিরাপত্তা বাহিনীর হয়তো কারোর সঙ্গে তাদের কথোপকথন হচ্ছিল, তাদের মধ্যে একজন বলছিল যে আমাদের উপর হামলা করে বিজিবি দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখে।
রাকিব আবার বলছে ফেসবুক লাইভ করতে করতে, আমি আহত হলাম, গাড়ি ভাঙলো, গাড়ি গ্লাস ভাঙলো, লাভ হলো কি? কিসের প্রোটেকশন? গুলি করে না, কিছু করে না, এদের সামনে হামলা করছে, ককটেল মারছে। এই যে ককটেল মারার কথাটি আমরা শুনলাম, প্রথম দিকে বলছে ইট পাটকেল মারছে, হয়তো গুরুত্ব বাড়ানোর জন্য অপর প্রান্ত ফোনে যে যিনি আছেন তার সামনে গুরুত্ব বাড়ানোর জন্য হয়তো বলছিল যে ককটেল মারছে, অথবা ককটেল আসলে মেরেছে কিনা আমরা জানি না, মারতেও পারে। সেই রাকিবকে আবার বলতে শোনা যাচ্ছে যে আমি আহত হলাম, গাড়ি ভাঙলো, গাড়ির গ্লাস ভাঙলো, কিসের প্রোটেকশন? আবার সামনের সিট থেকে একজন বলছেন গুলি করে না, কিছু করে না, এদের সামনে হামলা করছে। রাকিব আবার ফোনে অন্য আরেকজনকে বলছে যে আমাদের উপরে এই মুহূর্তে ককটেল মারছে। এটা হয়তো গুরুত্ব বাড়ানোর জন্য তারা বলতে পারে ইট পাটকেলের বিষয়টি, আবার সত্যি সত্যিই হয়তো ককটেল মারা হয়েছে, আমরা জানি না। তার কারণ এর আগে তারা ইট পাটকেলের কথা বলছিলেন। 11 মিনিটের দিকে আবার সেই রাকিবকে বলতে শোনা যায় সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে, গুলি কর, গুলি কর। যখন একের পর এক গুলি করতে থাকে, ব্ল্যাঙ্ক ফায়ার করতে থাকে সেনাবাহিনী, সেই রাকিবকে ভিডিওতে বলতে শোনা যাচ্ছে যে আমি আহত হলাম, গাড়ি ভাঙলো, গাড়ির গ্লাস ভাঙলো, লাভ হলো কি? কিসের প্রোটেকশন? গুলি করে না, কিছু করে না, এদের সামনে হামলা করছে। ফোনে হয়তো বা কাউকে সে বলছে যে এই মুহূর্তে ককটেল মারছে। এর আগ মুহূর্ত পর্যন্ত আমরা ইট পাটকেল শুনেছি, হয়তো গুরুত্ব বাড়ানোর জন্য তখন ককটেলের কথা উল্লেখ করছে অপর প্রান্তে যিনি আছেন তার সামনে, অথবা সত্যি সত্যি হয়তো ককটেল মারা হয়েছে, আমরা সেটা বুঝতে পারছিলাম না। এবং 11 মিনিটের দিকে আবার তিনি বলছেন সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে, গুলি কর, গুলি কর। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে কিছু ব্ল্যাঙ্ক ফায়ার করতে শব্দ শোনা যায়। সেই গুলির হয়তো কোনো এক মোটরসাইকেল আরোহীর শরীরে বেঁধে পর মুহূর্তেই ওই গাড়ির মধ্যে সবাইকে উল্লাস করতে শোনা যায়, এবং তারা নিজেরা বলাবলি করতে থাকে। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজি, এনএসআই, ডিজিএফআই সবাই নাকি তাদের সঙ্গে বিট্রে করেছে। 16 মিনিট 21 সেকেন্ডে সামনের সিটের কেউ একজন বলেন, যিনি গাড়ি ড্রাইভ করছিলেন, যে এপিসি আর্মার্ড পার্সোনাল কার একটা কেন, এখানে তো 1 ডজন দেওয়ার কথা ছিল বা দেওয়া উচিত ছিল। ফোনে আবার তার সঙ্গে কারোর কথা হচ্ছে, সেই ব্যক্তি বলছেন যে আমরা চলেছি, রাস্তায় রাস্তায় বোমা পড়ছে, গুলি করছে, ককটেল মারছে, এর মধ্যে দিয়ে আমরা চলেছি। আসলে বোমা, গুলি, ককটেল থাকতে পারে, আমরা জানি না। তবে যতটুকু বোঝা যাচ্ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্য থেকেই কেউ কেউ ব্ল্যাঙ্ক ফায়ার করছিলেন এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য, যাতে নতুন করে হামলাকারীরা কোনো ধরনের হামলা করতে না পারে, হতে পারে এরকম। এবং 19 মিনিট 30 সেকেন্ডের দিকে গাড়ির সামনে সিটে বসা ব্যক্তি ঢাকার তার কোনো এক বন্ধুকে বলছেন যে আমি ঢাকা শহরে গোপালগঞ্জের আওয়ামী লীগের কোনো লেসপেন্সার রাখবো না, যেখানেই পাই জবাই করব, মেরে ফেলবো, তুই রেডি রাখ। কি রেডি রাখতে বললেন? তিনি বলছেন অস্ত্র AK-47 80টা রেডি রাখবি, চিরুনি অভিযান করব ঢাকা শহরে। আবার মধ্যে কে একজন বলছেন 2টি হেলিকপ্টার পাঠালেই তো হতো, হেলিকপ্টার দিয়ে গুলি করতো, ব্ল্যাঙ্ক ফায়ার করতো। এবং প্রায় শেষের দিকে 28 মিনিটের দিকে শহীদুল, মাদারীপুরের আরেক এনসিপি নেতা, তাকে বলতে শোনা যায় যে রাজনীতিতে যেহেতু তারা নেমেছে, তাদের সাথে ফার্স্ট এইড কিট বক্স থেকে শুরু করে প্রয়োজনে আর্মস, বুলেটও রাখতে হবে। এবং যখন গন্তব্যস্থলে তারা পৌঁছে যায়, যেহেতু সামনে নিরাপত্তা বাহিনী তাদেরকে ডিরেকশন দিয়েই নিয়ে যাচ্ছিল, যখন গন্তব্যে পৌঁছায় তার আগে বলতে শোনা যায় যে সবাই ব্যান্ডেজ করে নাও। গাড়ির গ্লাস ভেঙে কয়েক টুকরো কাঁচ পিছনের সিটে থাকা 2-3 জনের পায়ে বেঁধেছে বা শরীরে বেঁধেছে, এবং সে উদ্দেশ্যে বলা হচ্ছে সবাই ব্যান্ডেজ করে নাও, আরও বেশি করে গুরুত্ব বাড়ানোর জন্য। পলিটিক্স আবার তিনি বলছেন পলিটিক্স। এই যে তাদের মধ্যে স্বতঃস্ফূর্ত কথোপকথন, এর মধ্যে দিয়ে কত ধরনের ক্রাইম সিন খুঁজে পাওয়া যায়। এবং সেনাবাহিনীর সদস্যদেরকে গুলি করার নির্দেশ দিয়ে যে ধৃষ্টতা তারা দেখাচ্ছেন, তাদের কাছে কি ধরনের আগ্নেয়াস্ত্র আছে মোটামুটি সেই সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা হতে পারে। তারপরও তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে?
এই গাড়িটিতে কারা ছিলেন খুঁজে পেতে খুব সমস্যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এটি যদি অন্য কোনো দলের নেতা বা কর্মী হতেন, তাদের মুখ থেকে যদি এ ধরনের কথাবার্তা বের হতো, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কী ভূমিকা দেখতাম এই মুহূর্তে। এবং এই যে ফেসবুকে লাইভ করা হচ্ছিল, সম্ভবত তথ্য প্রযুক্তি আইনত রয়েছে, এই যে হিংসাত্মক কথা ছড়ানো এবং যাদের কাছ থেকে পুরোপুরি একেবারে আগ্নেয়াস্ত্র কথা শোনা যাচ্ছে, যথেষ্ট প্রমাণ নয় কি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য? তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, নেওয়া হবে না, আমরা জানি। এবং যে কোনো মুহূর্তে যে কাউকে কোন ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়া লাগতে পারে, সেটা ভেবে নিশ্চয়ই আমরা প্রত্যেকেই আতঙ্কিত হতে পারি। এর বাইরে আর কিছু করার নেই। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।